ঠিক আছে, সবাই আসছে এক এক করে। 9টায় শুরু করার কথা ছিল, 9টা 10 বেজে গেছে। ঠিক আছে, জৈব রসায়ন 2 খেয়াল করো। ধরো একটা সমযোজী বন্ধন গঠন হয়েছে, এই যে এ আর বি, এ দিছে কিছু, বি দিছে কিছু, তাই থেকে জন্ম নিছে ছোট্ট একটা শিশু। এখানে ছোট্ট একটা শিশু জন্ম নিনি, এখানে জন্ম নিছে সমযোজী বন্ধন। তো খেয়াল করো, এই যে সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধনটা সবাইকে আমাকে ঠিক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ? এই সমযোজী বন্ধনের সমভাঙনের ফলে আর যদি এ একটা দিছে, বি একটা দিছে, যে যার যারটা নিয়ে গেছে, সমভাঙন হয়েছে। তো সমভাঙনের ফলে যে জিনিসটা তৈরি হয় তার নাম হচ্ছে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক। তোমরা জ্ঞানমূলক প্রশ্নে বারবার সামনে পাবা যে মুক্তমূলক কি। তুমি বলবা সমযোজী বন্ধনের সমভাঙনের ফলে সৃষ্টি হওয়া মূলক যেটি চার্জবিহীন, স্বল্প স্থায়ী, অত্যন্ত সক্রিয় এবং বিক্রিয়ার অন্তর্বর্তী প্রজাতি হিসাবে কাজ করে। লক্ষ্মী বাচ্চার মতো দেখে ফেলো জায়গাটা। তাহলে কি বললাম দেখো, যে সমযোজী বন্ধনের সমভাঙন হয়েছে, এই সমভাঙনের ফলে তৈরি হয়েছে ফ্রি রেডিকেল, যেটা চার্জবিহীন, স্বল্পস্থায়ী, অত্যন্ত সক্রিয় এবং বিক্রিয়ার অন্তর্বর্তী প্রজাতি হিসাবে কাজ করে। এটা হচ্ছে সমযোজী বন্ধনের সমভাঙনের ফলে তৈরি হওয়া ফ্রি রেডিকেলের কথা বললাম। আর যদি এমন হয় যে না, এ বেশি নিয়ে গেছে বা বি কিছু পায় নাই, বা বি সব নিয়ে গেছে এ কিছু পায় নাই, অর্থাৎ অসম বা বিষম ভাঙন যদি হয়, তাহলে যদি বিষম ভাঙন হয়, তাহলে যদি পজিটিভ চার্জযুক্ত আয়ন, কার্বনের আয়ন সৃষ্টি হয়, তাকে আমরা বলি কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম, তাই না? আর নেগেটিভ চার্জযুক্ত হলে তাকে আমরা বলবো কার্বানায়ন। ঠিক আছে, তাহলে দেখো, সমযোজী বন্ধনের সমভাঙনের ফলে তৈরি হয় ফ্রি রেডিকেল, যার বৈশিষ্ট্য চার্জবিহীন, স্বল্পস্থায়ী, অত্যন্ত সক্রিয়, বিক্রিয়ার অন্তর্বর্তী প্রজাতি। অ্যাট দ্য সেম টাইম খেয়াল করো, যদি বিষম ভাঙন হয় তখন পজিটিভ চার্জযুক্ত হলে তাকে আমরা বলবো কার্বোক্যাটায়ন, আর নেগেটিভ চার্জযুক্ত হলে তাকে আমরা বলবো কার্বানায়ন। ঠিক আছে, কার্বোক্যাটায়ন বা কার্বানায়ন এরা কিন্তু চার্জবিহীন না, এরা চার্জ যুক্ত, কিন্তু এরাও স্বল্পস্থায়ী, অত্যন্ত সক্রিয়, অন্তর্বর্তী প্রজাতি। এরাও সেম, স্বল্পস্থায়ী, অত্যন্ত সক্রিয়, অন্তর্বর্তী প্রজাতি। ঠিক আছে, খেয়াল করো, সবাই আমাকে কমেন্ট সেকশনে উত্তর দিয়ে ফেলো যে সমযোজী বন্ধনের সমভাঙনের ফলে কি সৃষ্টি হয়। এখন তোমার জন্য যে জিনিসটা লাগবে, এই ফ্রি রেডিকেল, কার্বোক্যাটায়ন আর কার্বানায়ন, এই তিনজনের স্থায়িত্বের ক্রম লাগবে। এই তিনজনের কিসের ক্রম লাগবে? স্থায়িত্বের ক্রম। খেয়াল করো ভাইয়া, মনে রাখবা, আমি টিচার হিসেবে ধরো তোমার সামনে সবসময় স্থায়ী। এইটা পরীক্ষায় দুই ভাবে আসতে পারে, পরীক্ষায় স্থায়িত্বও আসতে পারে, পরীক্ষায় সক্রিয়তাও আসতে পারে। মনে রাখবা, স্থায়িত্ব আর সক্রিয়তা পরস্পর উল্টা, স্থায়িত্ব যা, সক্রিয়তা তার উল্টা। ঠিক আছে, আমি তোমাকে পড়াবো স্থায়িত্ব, ভাইয়া তোমাকে কি পড়াবে? স্থায়িত্ব। খেয়াল করো, ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম হচ্ছে 3, 2, 1। ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম কত? 3, 2, 1। ফ্রি রেডিকেল ডিরেক্ট মুখস্থ করবা। কার্বোক্যাটায়ন প্লাস আছে, ধরে নিবা যে প্লাস তো বেশি, তাই এটাও বেশি দিয়ে শুরু হবে, 3, 2, 1। কার্বোক্যাটায়নও কত বললাম? 3, 2, 1। আর কার্বানায়ন মাইনাস আছে, তাহলে এটা কম দিয়ে শুরু হবে, এটা হবে 1, 2, 3। এগুলো আমি কি পড়ালাম তোমাকে? সক্রিয়তা না স্থায়িত্ব? ভাইয়া মইনুল ভাই পড়াইছে স্থায়িত্ব। তাহলে সক্রিয়তা কি হবে? ফ্রি রেডিকেলের সক্রিয়তা হবে 1, 2, 3। কার্বোক্যাটায়নের সক্রিয়তা হবে 1, 2, 3। আর কার্বানায়নের সক্রিয়তা হবে 3, 2, 1। আশা করছি তোমরা আমার পয়েন্টটা বুঝতে পারছো। ঠিক আছে, তো আমি এবার তোমাদের কোশ্চেনটা করে ফেলি, সবাই একটু খেয়াল করো। ওকে, সবাই আমাকে বলো,
ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম কি? ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম কি? ওকে, সবাই আমাকে বলো কার্বানায়ন, কার্বানায়ন, কার্বানায়নের স্থায়িত্বের ক্রম লিখো। কার্বানায়নের স্থায়িত্বের ক্রম। জমি দেখতে পাচ্ছি অনিন্দিতা, ফারিহা, ফেসবুকে আছে বাদল রয়, পূর্ণি, ইভা, সাদিয়া, তন্নি, অর্পিতা। ওকে, ঠিক আছে। তাহলে সবাই আমাকে লাস্ট একটা কোশ্চেন উত্তর দাও। কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম কি? কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম কি? ঠিক আছে, এরপর চলে আস, আমরা পরের টপিকে যাই। তাহলে আমরা প্রথমেই পড়ে ফেললাম সমযোজী বন্ধনের সমভাঙনের ফলে কি হয়, সমযোজী বন্ধনের অসমভাঙনের ফলে কি হয়। আশা করছি এই জায়গাটায় আমরা কেউ আর কখনো প্যাচ লাগাবো না। ভাইয়া তোমরা জানো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, যেটাকে আমরা বলি সাবস্টিটিউশন অফ নিউক্লিয়াস, অর্থাৎ এসএন বিক্রিয়া। জানো তো, নাম শুনছো তো, এসএন বিক্রিয়া, সাবস্টিটিউশন অফ নিউক্লিয়াস। খেয়াল করো, এই এসএন বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে SN1, আরেকটা হচ্ছে SN2। তাহলে এসএন বিক্রিয়া কয় প্রকার বললাম? উত্তর, এসএন বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে SN1 আর একটা হচ্ছে SN2। খেয়াল করো, তোমার এই বিক্রিয়া থেকে খুব কমন এমসিকিউ নিয়মিত আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। খেয়াল করো, তুমি মনে রাখবা SN1, SN1 1 2 3, SN1 1 2 3, 1 2 3। একটা ছিল না, গান ছিল না, 1 2 3, পাইলাম একটা বিড়ি, বিড়িতে নাই আগুন, পাইলাম একটা বেগুন, বেগুনে নাই বিচি, পাইলাম একটা কেচি, কেচিতে নাই ধার, পাইলাম একটা হার, হারে নাই রকেট, পাইলাম একটা পকেট, পকেটে নাই টাকা, কেমনে যাব ঢাকা, ঢাকায় নাই থাক। ওকে, চলো। তো SN1 বললাম 1 2 3। কে কে কবিতাটা পারো? যারা পারো তারা আস লিখো, আস। ওকে, তো SN1 লিখছি 1 2 3। 1 মানে হচ্ছে 1 ক্রম, 2 মানে হচ্ছে 2 ধাপ, আর 3 মানে হচ্ছে 3 ডিগ্রিতে বেশি ঘটে। 1 ক্রম, 2 ধাপ, 3 ডিগ্রিতে বেশি ঘটে। আবার বলো, 1 ক্রম, 2 ধাপ, 3 ডিগ্রিতে বেশি ঘটে। তাহলে এটা যদি 1 ক্রম হয়, SN1 যদি 1 ক্রম হয়, তাহলে SN2 হবে কয় ক্রম? 2 ক্রম। এটা যদি 2 ধাপ হয়, তাহলে SN2 হবে কয় ধাপ? 1 ধাপ। এটা যদি 3 ডিগ্রিতে বেশি হয়, তাহলে SN2 হবে 1 ডিগ্রিতে বেশি। ঠিক আছে, তাহলে এখানে সক্রিয়তার ক্রমটা, বিক্রিয়ার ক্রমটা হবে হচ্ছে, বেশি ঘটার ক্রমটা হবে 3 2 1, আর এখানে হবে 1 2 3। ঠিক আছে, পারবো আমরা সবাই। তাহলে অ্যালকাইল হ্যালাইড কোন বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ঠিক আছে, এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া SN1 SN2 1 2 3 মাথার মধ্যে রাখো, ভুল করো না। ঠিক আছে, এবার সবাই আমার প্রশ্নের উত্তর দাও যে SN2 বিক্রিয়া কয় ডিগ্রিতে বেশি ঘটে? SN2 বিক্রিয়া কয় ডিগ্রিতে বেশি ঘটে? এটা যদি তুমি পারো, তারপরের কোশ্চেন উত্তর দিবা SN1 বিক্রিয়া কয় ডিগ্রিতে কম ঘটে। SN1 কয় ডিগ্রিতে কম ঘটে, SN2 কয় ডিগ্রিতে বেশি ঘটে। বাচ্চারা সবাই যারা লাইভে আছো, একটা উপকার করো, সবাই লাইভটা শেয়ার করে দাও। কালকে বয়রা BIM ভবনে যারা আসবা, এই লাইভ শেয়ার করার পর আমি তাদেরকে চকলেট খাওয়াবো, যাও, কথা দিলাম। আর যারা আগের চকলেট পাও তারা অবশ্যই নিয়ে নিবা। ওকে, ঠিক আছে। এরপর বলো তো, SN2 বিক্রিয়া কোন ক্রমের বিক্রিয়া? SN2 ক্রমটা কি বলো সবাই। তাহলে এই পর্যন্ত গেল, SN1 শেষ, SN2 শেষ, সামনে আগাই। ওকে, এরপর দেখো, এরপর আমরা সবাই একটু অ্যালডোল ঘনী, আগে মার্কনিকভটা বলে আসি। মার্কনিকভটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বুঝছো, এটা পরীক্ষায় আসে। মার্কনিকভের নিয়ম
আর বিপরীত মার্কনিকভের নিয়ম, বুঝছো? এটা লাগে, তাই না? সব সময় আসে, দেখবা। তো এই মার্কনিকভ আর বিপরীত মার্কনিকভ মনে রাখবা, এটা অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে প্রযোজ্য। কার ক্ষেত্রে প্রযোজ্য? অপ্রতিসম অ্যালকিন। খেয়াল করো সবাই আমার দিকে, একটু মনোযোগ দিয়ে দেখবা। এই দেখো, এই যে ডাবল বন্ডটা আছে, ডাবল বন্ডের এই পাশে দুইটা হাইড্রোজেন আছে, এ পাশে একটা হাইড্রোজেন আছে, অর্থাৎ এটা প্রতিসম না, অপ্রতিসম অ্যালকিন। যদি এইটার কথা বলতাম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রতিসম অ্যালকিন। আর এই যে যেটা লেখা আছে বোর্ডে, এটা অপ্রতিসম অ্যালকিন। তো মার্কনিকভের নিয়ম আর বিপরীত মার্কনিকভের নিয়ম সেম, অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে প্রযোজ্য। ভালোভাবে খেয়াল করবা। এই অপ্রতিসম অ্যালকিনে আমি যোগ করতেছি হাইড্রোজেন ব্রোমাইড, একটা ধনাত্মক প্রান্ত, একটা ঋণাত্মক প্রান্ত, ঠিক আছে? যোগ করার সময় যে জিনিসটা হবে, এই ডাবল বন্ডের যে পাশে হাইড্রোজেন বেশি আছে, দেখো এই পাশে হাইড্রোজেন আছে দুইটা, এ পাশে হাইড্রোজেন আছে একটা, যে পাশে হাইড্রোজেন বেশি আছে হাইড্রোজেনটা সেখানে যাবে, যে পাশে হাইড্রোজেন বেশি আছে হাইড্রোজেনটা সেখানে যাবে, আর যে পাশে হাইড্রোজেন কম আছে ব্রোমিনটা সেখানে যাবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, যে জিনিসটা বললাম, যে পাশে হাইড্রোজেন বেশি আছে হাইড্রোজেনটা সেখানে যাবে, আর যে পাশে হাইড্রোজেন কম আছে সেখানে ব্রোমিনটা যাবে। তাহলে আলটিমেটলি কি তৈরি হইতো? CH3 বন্ড CHBr বন্ড CH3, অর্থাৎ এটারে বলতাম আমরা 2 ব্রোমোপ্রোপেন। 2 নম্বরে ব্রোমিন আছে, দেখছো? 2 ব্রোমোপ্রোপেন। তাহলে আমরা একটা জিনিস শিখে ফেললাম, যে মার্কনিকভের নিয়মে 2 ব্রোমোপ্রোপেন বেশি তৈরি হয়। মার্কনিকভের নিয়মে 2 ব্রোমোপ্রোপেন বেশি তৈরি হয়। আমারটা ঠিক আছে, ওকে। তাহলে আমার একটু বলো, মার্কনিকভের নিয়মে কি তৈরি হয় বললাম? 2 ব্রোমোপ্রোপেন বেশি তৈরি হয়। আর বিপরীত মার্কনিকভের নিয়মে দেখো, সাথে হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে দিলাম, দেওয়ার পর খেয়াল করো, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিন যাবে, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যাবে। তখন কি হবে দেখো, CH3 বন্ড CH2 বন্ড CH2Br, অর্থাৎ অন ব্রোমোপ্রোপেন তৈরি হলো। তাহলে খেয়াল করো, আমি যে জিনিসটা বললাম, মার্কনিকভের নিয়মে 2 ব্রোমোপ্রোপেন আর বিপরীত মার্কনিকভের নিয়মে অন ব্রোমোপ্রোপেন। আবার বলো, মার্কনিকভের নিয়মে 2 ব্রোমোপ্রোপেন, বিপরীত মার্কনিকভের নিয়মে অন ব্রোমোপ্রোপেন। এটুকু একটু মনে রাখো, এটা জানি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। ঠিক আছে, এই বিপরীত মার্কনিকভের নিয়মকে খারাসের নিয়ম বলা হয়, খারাসের নিয়ম বলা হয়। আর এই বিপরীত মার্কনিকভের নিয়মে প্রভাবক হিসাবে জৈব পারক্সাইড থাকে। বিপরীত মার্কনিকভের নিয়মে প্রভাবক হিসাবে জৈব পারক্সাইড থাকে। যারা লাইভে আছো সবাই কমেন্ট করবা, বিপরীত মার্কনিকভের নিয়মে 2 ব্রোমোপ্রোপেন না অন ব্রোমোপ্রোপেন? বিপরীতে 2 না 1? প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, বিপরীত মার্কনিকভের নিয়মে প্রভাবক কি? ঠিক আছে, যারা লাইভে আছেন তারা লাইভটা শেয়ার করে দিন, এটা তোমাদের করণীয়, করে দাও। যারা যারা করছো তারা একটু হাত তোলা, আমি একটু দেখি, তাদের একটু থ্যাংক ইউ দিই। এটা ফেসবুকের ক্ষেত্রে, যারা জুমে আছো তারা বসে করতেই থাকো, তাদের জন্য কিচ্ছু করার নেই। চলো ভাই, একটা গল্প বলেন, আপনার কাছ থেকে একটা গল্প শুনতে চাই। আরে গল্প, বাংলাদেশ দল আজকে হারতেছে, এই মুহূর্তে কি গল্প বলবো? মনের মধ্যে আছি হতাশা নিয়ে। বাংলাদেশ হারলে কার ভাল লাগে বল? ঠিক আছে, চলো। অন ব্রহ্মপ্রোপেন ফেসবুকে কারা আছে? ফেসবুক পার্টির কমেন্ট গুলো পড়ে আসি। অর্থী আছে, অর্পিতা, ইস্পা, নুরি জান্নাত, অর্পা ফরম সাতক্ষীরা, সিথি আছে, কাজী জিয়াউল আছে, মাহবুবা জান্নাত, তামিম আছে, সঞ্জিফা সাদিয়া আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আগাচ্ছি সামনের দিকে। তো গেল হচ্ছে মার্কনিকভ আর বিপরীত মার্কনিকভ। এবার আমরা আরো 3টা বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করে আসি। এটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, নাম শুনছো তোমরা, ক্যানিজারো বিক্রিয়া, আর হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। এখন ভাই সমস্যা হচ্ছে, ভাই আমি তো ক্লোরোফর্মের সংকেত পারি, এটা ক্লোরোফর্ম, কিন্তু আমি আয়োডোফর্ম বা হ্যালোফর্মের সংকেত পারি না। ভাই তুমি ক্লোরোফর্ম যেটা পারো সেটাই তো আয়োডোফর্ম, এই যে, তাহলে এটা যদি ক্লোরোফর্ম হয় এটা আয়োডোফর্ম। সবাই কমেন্ট সেকশনে আয়োডোফর্মের সংকেতটা লিখে ফেলো। তাহলে হ্যালোফর্ম মানে কি? এই যে হ্যালোফর্ম, ঠিক আছে, মনে থাকবে। তাহলে সবাই কমেন্ট সেকশনে একটু আয়োডোফর্মের সংকেতটা লিখে দিবা। আচ্ছা, ঠিক আছে। এবার দেখো, তো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া
কেউ তখনই দিবে যখন তার আলফা হাইড্রোজেন থাকবে। তাহলে আলফা হাইড্রোজেন থাকলে কি বিক্রিয়া দিবে? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আর যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে দিবে ক্যানিজারো বিক্রিয়া। ঠিক আছে। আর হ্যালোফর্ম বিক্রিয়া দিবে জারণের আগে বা পরে যদি CH3CO মূলক থাকে, জারণের আগে বা পরে। ঠিক আছে, এভাবে মনে রাখবা যে জারণের আগে বা পরে। একটু জানলাম আগে, তারপর আমি সামনে যাচ্ছি। তাহলে অ্যালডোল, ক্যানিজারো, হ্যালোফর্ম। অ্যালডোল বিক্রিয়ায় আলফা হাইড্রোজেন থাকবে, ক্যানিজারোতে আলফা হাইড্রোজেন থাকবে না, আর হ্যালোফর্মে CH3CO মূলক থাকবে যেটা জারণের আগে বা পরে। অ্যালডোল বিক্রিয়ায় লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে। এই তোমরা জানো কিভাবে প্রপোজ করতে হয়? তোমরা জানো না? শিট, কি করলাম? তোমার শান্ত ভাইয়া একটা মেয়েকে কিভাবে কনভিন্স করছে দেখো। ও শান্ত, তুমি কি মেয়েকে, ও না মেয়ে না, সরি ভুল হয়েছে। তোমাদের শান্ত ভাই একটা ছেলে, এবং ও একটা ছেলেকেই কনভিন্স করছে। ও একটা ছেলেকে খুব পছন্দ করতো, ভালোবাসতো অনেক। ভালোবেসে ও কি করলো? ছেলেটাকে প্রপোজ করলো, বললো যে ওগো আমি তোমাকে ভালোবাসি। ছেলেটা বললো না ভাই, তুইও ছেলে আমিও ছেলে, আমি তোকে পছন্দ করি না। ও তখন কি করলো? হাতে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড নিল। তুমি জানো এই 10% সোডিয়াম হাইড্রোক্সাইড 30 সেকেন্ডের জন্য চোখকে অন্ধ করে দেয়। কত সেকেন্ডের জন্য চোখকে অন্ধ করে দেয়? 30 সেকেন্ডের মধ্যে আর কি, সরি 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দেয়। ও বলল দেখ, তুই যদি আমার না হইস তাহলে তুই কারো হবি না, এই পৃথিবীর কিচ্ছু তুই দেখতে পাবি না, হয় তুই আমার নয় তুই কারো না। কেমন হচ্ছে ডায়লগ? তারপর ওই ছেলেটা বলল ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। মনে আছে শান্ত? চলে আস। তো যেটা বলতেছিলাম যে 10% হাইড্রোক্সাইড 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দেয়। তাই কাউকে কনভিন্স করতে মন চাইলে সোডিয়াম হাইড্রোক্সাইড 10% নিয়ে যাও, চোখে ঢেলে দেওয়ার ভয় দাও, দেখবা এমনিতেই সে রাজি হয়ে গেছে, এবং পরে এসে থ্যাঙ্কস আমাকে দিও। ঠিক আছে। তো লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে চোখ কানা হবে না। কানা মানে ক্যানিজারো, ক্যানিজারো মানে কানা। কানা বানাবো কি দিয়ে? গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। তাই মনে রাখবা ক্যানিজারোতে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব, অ্যালডোলে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব। মনে থাকবে, অ্যালডোলে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যানিজারোতে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এবার দেখো তাহলে কয় পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড কয় সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দেয়? উত্তর 10% সোডিয়াম হাইড্রোক্সাইড 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দেয়। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে আসো, ক্যানিজারো বিক্রিয়ায় গাঢ় দিবা নাকি হালকা দিবা? ক্যানিজারো বিক্রিয়ায় গাঢ় দিবা নাকি হালকা দিবা? এই যারা নিয়মিত কমেন্ট করতেছো না তারা কিন্তু মায়ের খাবা আমার কাছে। সবাই একটু কমেন্ট করবা যাতে হচ্ছে তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারি। আমি বাংলা মুভির ফ্যান না বলো, বাংলা মুভি আমি দেখি নাকি? বলো হ্যালোফর্ম বিক্রিয়ার জন্য আমরা এবার প্র্যাকটিসে যাব। হ্যালোফর্ম বিক্রিয়ার জন্য কোন মূলক থাকা লাগে বলো তো? এখন দেখো, ধরো তোমাকে আমি দিলাম যে ঠিক আছে অ্যাসিটালডিহাইড, বলো এ কি অ্যালডোল দিবে নাকি ক্যানিজারো দিবে? খুব সহজ। দেখো এই যে কার্যকারী মূলক, কার্যকারী মূলকের সাথে যে কার্বন থাকে তাকে বলে আলফা কার্বন। কার্যকারী মূলকের সাথে যে কার্বন থাকে তাকে কি বলে? আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে বলে আলফা হাইড্রোজেন। আমি যেটা বলছিলাম যে আলফা হাইড্রোজেন থাকলে দিবে অ্যালডোল, আলফা হাইড্রোজেন না থাকলে দিবে ক্যানিজারো। ঠিক আছে। তো যেহেতু এই যে এখানে আলফা হাইড্রোজেন আছে তাহলে এটা কি বিক্রিয়া দিল? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আশা করছি তোমরা বুঝতে পারছো, খুব সহজ। এবার তোমাদের আমি দিলাম ফর্মালডিহাইড। আমাকে বলো ফর্মালডিহাইড অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় নাকি ক্যানিজারো বিক্রিয়া দেয়? ফর্মালডিহাইড অ্যালডোল দেয় না ক্যানিজারো দেয়? এই দেখো যে কার্যকারী মূলক, কার্যকারী মূলকের সাথে যে কার্বনটা থাকে তাকে বলে আলফা কার্বন। যেখানে এখানে আলফা কার্বনই নাই, আলফা হাইড্রোজেন থাকার প্রশ্নই ওঠে না, তাহলে ফর্মালডিহাইড কি বিক্রিয়া দেয়? ক্যানিজারো বিক্রিয়া দেয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা প্র্যাকটিস করব। ধরো ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, এটা তোমরা সবাই বলবা, এটা তোমরা সবাই বলবা যে এটা দেয় নাকি দেয় না। ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, উত্তর আসছে না 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 না, দেয় না। একজন বলছে দেয়, একজন বলছে দেয়, প্রমা বলছে দেয় না, দেয় না, দেয় না। ওকে আমি একটু বলি,
এইখানে দেখো এই যে কার্যকারী মূলকের সাথে যে কার্বন তার নাম হচ্ছে আলফা কার্বন। কার্যকারী মূলকের সাথে যে কার্বন তার নাম কি? আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে দেখো 3টা মিথাইল গ্রুপ আছে, কোনো হাইড্রোজেন নাই কিন্তু। এগুলো আলফা মিথাইল, বাট আলফা হাইড্রোজেন তো নাই। যেহেতু এখানে আলফা হাইড্রোজেন নাই, তাই এই ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড ক্যানিজারো বিক্রিয়া দেয়। ফর্মালডিহাইড ক্যানিজারো বিক্রিয়া দেয়, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড ক্যানিজারো বিক্রিয়া দেয়। এবার সবাই আমাকে বলো যে বেনজালডিহাইড, এই বেনজালডিহাইড কি বিক্রিয়া দেয়? বেনজালডিহাইড কি বিক্রিয়া দেয়? এ এ এ অ্যালডোল অ্যালডোল ক্যানিজারো ক্যানিজারো, ওরে বাবা সব চলতেছে, দুইটাই আছে সমানে। ওকে চলো আমি বলি তোমাকে, দেখো এই যে কার্যকারী মূলকের সাথে এই যে কার্বন, এটা কি কার্বন? আলফা কার্বন। এর সাথে এই একটা কার্বন আছে, এই একটা কার্বন, আমরা বেনজালডিহাইড থেকে কাট হয়েছে আমি জানি। তো দেখো আমরা যেটা বলতেছিলাম যে তাহলে ক্যানিজারো বিক্রিয়া কে কে দেয়? আমরা একটু আগে পাইছি, দেখো ফর্মালডিহাইড, তারপর ধরো আছে বেনজালডিহাইড, বেনজালডিহাইড আর ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। এই দেখো এই যে বলছিলাম না বেনজালডিহাইডের কার্যকারী মূলকের সাথে যে কার্বন তার নাম হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে দুইটা কার্বনই আছে, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, এই কারণে এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে। তাহলে ক্যানিজারো বিক্রিয়া দেয় কয়জন? এটা মুখস্থ রাখতে হবে, ফর্মালডিহাইড, বেনজালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। ফর্মালডিহাইড, বেনজালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। তাহলে আমরা আবারও রিপিট করছি, ক্যানিজারো বিক্রিয়া দেয় কে কে? ফর্মালডিহাইড, বেনজালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, এটা মনে রাখবো। তাহলে অ্যালডোল বিক্রিয়া কখন দিবে? আলফা হাইড্রোজেন থাকলে। আলফা হাইড্রোজেন না থাকলে দিবে ক্যানিজারো দেয় 3টা, আমি তোমাদের দেখাই দিচ্ছি কে কে দেয়, কেন দেয়। ঠিক আছে, এবার সবাই আমাকে বলো, আমি 2টা লিখে দিচ্ছি, তোমরা সবাই উত্তর দিবা কিন্তু। এ বি সি, এর মধ্যে শুধুমাত্র এটাই বলবা যে কোনটা অ্যালডোল দেয়। ঠিক আছে, কোনটা অ্যালডোল দেয় এটুকুই বলবা। হ্যাঁ নাফিজ আফরিন তন্নি, তুমি ঠিকই ভাবছিলা, ফোনের উপর 10% সোডিয়াম হাইড্রোক্সাইড মেরে দিছে, কারেন্ট চলে গেছিল রে। সবাইকে ঠিক মতো শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? লাইভটা একটু আবার শেয়ার করে দাও, সবাই চলে আসুক। ফেসবুকে দেখলাম ভিউ কিছুটা কমছে, ইসে ঠিকই আছে, জুমে ঠিকই আছে মোটামুটি সবাই, জুম ডিসকানেক্ট হয় না তো। ওকে এরপর দেখো, তাহলে আমরা অ্যালডোল পড়লাম, ক্যানিজারো পড়লাম, তাই না? এবার আমরা পড়বো হচ্ছে অ্যালকোহলটা একটু পড়ি, চলো। আমরা এখন অ্যালকোহল প্রস্তুত করব, অ্যালকোহল শনাক্ত করব, অ্যালকোহল পৃথক করব। ঠিক আছে, সবাই আমার দিকে খেয়াল করো। এই ধরো হাইড্রোকার্বন, ঠিক আছে, হাইড্রোকার্বনের জারণে তৈরি হয় অ্যালকোহল। হাইড্রোকার্বনের জারণে তৈরি হয় কি? অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল 3 প্রকার হয়, আমরা পড়াইছি না তোমাদের আগে? অ্যালকোহল 3 প্রকার বলছিলাম, অ্যালকোহলের ডিগ্রি 3টা, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকোহলের জারণে তৈরি হয়েছিল অ্যালডিহাইড, আর 2 আর 3 ডিগ্রির জারণে তৈরি হয়েছিল কিটোন। 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড, আর 2 আর 3 থেকে কি বললাম? কিটোন। ঠিক আছে, এই অ্যালডিহাইড আর কিটোনের জারণে তৈরি হয়েছিল কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইড আর কিটোনের জারণে কি তৈরি হয়েছিল? কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডের একটা জাতকের নাম হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। কার্বক্সিলিক অ্যাসিডের একটা জাতকের নাম কি বললাম? অ্যাসিড ক্লোরাইড। ঠিক আছে, এখন দেখো তোমাদের আমি 2টা বিজারণ বলে দিছিলাম কিন্তু, যে এই অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড হলে তার নাম হয় রোজেনমুন্ড বিজারণ। অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড হলে তার নাম কি বললাম? রোজেনমুন্ড বিজারণ। প্রভাবক ছিল প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, 144 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
আর এই অ্যালডিহাইড বা কিটোন এই দুইটাকে একসাথে বলে কার্বনিল যৌগ। অ্যালডিহাইড আর কিটোনকে একসাথে বলে কার্বনিল যৌগ। এই অ্যালডিহাইড আর কিটোন থেকে অ্যালকেন তৈরি করলে সেই বিক্রিয়ার নাম ছিল ক্লিমেনসন বিজারণ। কি বিজারণ বললাম? ক্লিমেনসন বিজারণ। প্রভাবক হচ্ছে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl। এখন আমরা আজকে অ্যালকোহল নিয়ে পড়বো। আমি এটা কেন লিখলাম দেখো, তাহলে অ্যালকোহল প্রস্তুতির জন্য সাধারণ প্রস্তুতির ক্ষেত্রে আমরা অ্যালকেনের জারণ করে অ্যালকোহল তৈরি করতে পারবো, বা অ্যালডিহাইড বা কিটোনের বিজারণ করেও অ্যালকোহল তৈরি করতে পারবো। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরির বিক্রিয়া, রোজেনমুন বিজারণ, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক 20, এটা একটু মাথার মধ্যে রাখো। বেরিয়াম সালফেট বললাম প্রভাবক 20। আর এই অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকেন তৈরি, এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। প্রভাবক হচ্ছে জিঙ্ক অ্যামালগাম, গাঢ় HCl। জিঙ্ক অ্যামালগাম, গাঢ় HCl। সবাই একটু রিপিট করো, সবাই একটু না দেখে বলো। তাহলে প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট কত তাপমাত্রা বলো না দেখে? 144। ঠিক আছে, আর ক্লিমেনসন বিজারণ জিঙ্ক অ্যামালগাম, গাঢ় HCl, এটা আর কি মাথার মধ্যে রেখো, 25 ডিগ্রি তাপমাত্রা আর কি। ওকে, এখন দেখো তাহলে এই অ্যালকোহল আমরা প্রস্তুত করব কিভাবে? অ্যালকেনের জারণ করে বা অ্যালডিহাইড বা কিটোনের বিজারণ করে। ঠিক আছে, আবার অ্যালকোহল গ্রিগনার্ড বিকারক থেকেও তৈরি করা যায়। কেমন ভাইয়া? গ্রিগনার্ড বিকারক কি বলতো? RMgX। আচ্ছা, তোমরা জানো গ্রিগনার্ড বিকারক ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? গ্রিগনার্ড বিকারক হচ্ছে একটা নিউক্লিওফাইল। কি কি নিউক্লিওফাইল আছে জানো? মাথার মধ্যে রাখতে হবে, পানি, অ্যামোনিয়া, ফসফিন। এই গ্রিগনার্ড বিকারক এটা নিউক্লিওফাইল, এটা নিয়ে সামনে আলোচনা করব আবার। তো এই গ্রিগনার্ড বিকারকের মধ্যে খেয়াল করো, গ্রিগনার্ড বিকারকের মধ্যে পানি দিলে তৈরি হয় অ্যালকেন অথবা বেনজিন। গ্রিগনার্ড বিকারকের মধ্যে পানি দিলে তৈরি হয় অ্যালকেন অথবা বেনজিন। ফর্মালডিহাইড দিলে তৈরি হয় 1 ডিগ্রি অ্যালকোহল। ফর্মালডিহাইড দিলে তৈরি হয় 1 ডিগ্রি অ্যালকোহল। ফর্মালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড দিলে তৈরি হয় 2 ডিগ্রি অ্যালকোহল। ফর্মালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড দিলে তৈরি হয় 2 ডিগ্রি অ্যালকোহল। কিটোন দিলে তৈরি হয় 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো এই যে 3টা অ্যালকোহল প্রস্তুতি পড়ে ফেললাম। গ্রিগনার্ড বিকারকের মধ্যে ফর্মালডিহাইড দিবা 1 ডিগ্রি অ্যালকোহল, অন্য যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল, কিটোন দিলে 3 ডিগ্রি অ্যালকোহল, আর কার্বনেশন করলে কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? তাহলে এইখানে দেখো তোমরা একটা বিষয়, যে অ্যালকোহল প্রস্তুতি কিন্তু তুমি এখন পারবা। অ্যালকোহল প্রস্তুতি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমরা চলে যাব অ্যালকোহল শনাক্ত করার বিষয়। তো অ্যালকোহল শনাক্ত করার জন্য আমরা 2টা পরীক্ষা করি, একটা হচ্ছে সোডিয়াম ধাতু পরীক্ষা, আর একটা হচ্ছে PCl5 পরীক্ষা। কি কি বললাম বলো? সোডিয়াম ধাতু পরীক্ষা, PCl5 পরীক্ষা। এই আমাকে বলো, গ্রিগনার্ড বিকারক ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? গ্রিগনার্ড বিকারক ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? বলে ফেলো সবাই। ঠিক আছে, গ্রিগনার্ড বিকারকের মধ্যে কিটোন দিলে কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়? গ্রিগনার্ড বিকারকের মধ্যে কিটোন দিলে কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়? ঠিক আছে, তো আমরা অ্যালকোহল শনাক্ত করব সোডিয়াম ধাতু পরীক্ষা আর PCl5 পরীক্ষা দিয়ে। আমি রিপিট করছি, সোডিয়াম ধাতু পরীক্ষা আর PCl5 পরীক্ষা। সোডিয়াম ধাতু পরীক্ষায় তৈরি হয় হাইড্রোজেন গ্যাস, আর PCl5 পরীক্ষায় তৈরি হয় HCl। তুমি এভাবে মনে রাখতে পারো, দেখো এই যে অ্যালকোহল আর এই যে ধরো ইথার। তো দেখো PCl5 পরীক্ষায় অ্যালকোহল HCl তৈরি করতে পারে, কিন্তু ইথার PCl5 পরীক্ষায় HCl তৈরি করতে পারে না। তাহলে PCl5 পরীক্ষায় অ্যালকোহল HCl তৈরি করতে পারে, ইথার HCl তৈরি করতে পারে না। ঠিক আছে, অ্যালকোহল শনাক্ত করার জন্য কি কি পরীক্ষা আছে? সোডিয়াম ধাতু পরীক্ষা, PCl5 পরীক্ষা। সোডিয়াম ধাতু পরীক্ষায় কি তৈরি হবে? হাইড্রোজেন গ্যাস। PCl5 পরীক্ষায় কি তৈরি হবে? HCl। ঠিক আছে, আর অ্যালকোহল আর ইথার পৃথক করার জন্য কি পরীক্ষা বললাম? PCl5 পরীক্ষা, তাই না? অ্যালকোহল আর ইথার পৃথক করব কি দিয়ে? PCl5 পরীক্ষা। ঠিক আছে, আচ্ছা, অ্যালকোহলের 2টা প্রাইমারি সদস্য, একটার নাম মিথানল আর একটা হচ্ছে ইথানল, তাই না? খেয়াল করো, এখন মিথানল শনাক্ত করার জন্য এই বাংলা সিনেমা একটা শয়তান ছিল, মিশা সওদাগর, চিনো তোমরা সবাই?
তো এই মিথানল শনাক্ত করার জন্য স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা, মিথানল শনাক্ত করার জন্য স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা। স্যালিসাইলিক অ্যাসিডটা তোমরা সবাই লেখাটা একটু শিখে রাখবা, লাগবে সামনে। এই যে ফেনল, ফেনলের সাথে একটা COOH দিয়ে দিবা, হয়ে যাবে স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে মিথানল শনাক্ত করার জন্য স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা, আর ইথানল শনাক্ত করার জন্য আয়োডোফর্ম পরীক্ষা। এই তোমাদের শুরুতে আয়োডোফর্মের সংকেত পড়াইছিলাম, কেউ পারবা লিখতে? লিখে ফেলো তো। আয়োডোফর্মের সংকেত হচ্ছে CHI3। ঠিক আছে, তাহলে দেখো আমরা অ্যালকোহল নিয়ে কি কি পড়তেছি। অ্যালকোহল শনাক্ত করার জন্য সোডিয়াম ধাতু পরীক্ষা, PCl5 পরীক্ষা। আমি রিপিট করছি, সোডিয়াম ধাতু পরীক্ষা, PCl5 পরীক্ষা। সোডিয়াম ধাতু পরীক্ষায় কি হচ্ছে? হাইড্রোজেন গ্যাস। PCl5 পরীক্ষায় কি হচ্ছে? HCl। ইথারও PCl5 পরীক্ষা দেয়, HCl তৈরি করে না। ঠিক আছে, এরপর দেখো মিথানল আর ইথানল স্পেসিফিক পরীক্ষা। মিথানলের জন্য এটা ফিক্সড, ইথানলের জন্য এটা ফিক্সড। মিথানলের জন্য স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা, আর ইথানলের জন্য আয়োডোফর্ম পরীক্ষা। মিথানলের জন্য স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা, ইথানলের জন্য আয়োডোফর্ম পরীক্ষা। ঠিক আছে, খেয়াল করো, এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল যদি আমি শনাক্ত করতে চাই, তখন আমি লুকাস বিকারক পরীক্ষা করব। কি পরীক্ষা? লুকাস বিকারক পরীক্ষা। ঠিক আছে, লুকাস বিকারক পরীক্ষা মানে লুকাস বিকারকটা কি এটা তোমার জানতে হবে। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, গাঢ় HCl, এটা কি বিকারক বললাম? লুকাস বিকারক। তাহলে লুকাস বিকারক পরীক্ষা কি বললাম? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, গাঢ় HCl। খেয়াল করো 3 ডিগ্রি অ্যালকোহল যেটা, এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ছেলে, আমি হচ্ছে ধরো 1 নাম্বার ছেলে, আমাদের কেউ মারে ফেললেও আমি বিক্রিয়া করব না। তোমাদের প্রান্ত ভাইয়া 2 নাম্বার ছেলে, কেউ কিছু বললে একটু ভাইবে চিন্তে তারপর বিক্রিয়া করে। আর তোমাদের শান্ত ভাইয়া 3 নাম্বার ছেলে, ওরে কেউ কিছু বলা লাগে না, ও নিজেই বিক্রিয়া শুরু করে দেয়। এই যে 3 ডিগ্রি অ্যালকোহল যেটা, এটা কিচ্ছু শোনে না, সাথে সাথে বিক্রিয়া করে। 2 ডিগ্রি অ্যালকোহল যেটা, এটা 5 থেকে 10 মিনিট পর বিক্রিয়া করে। আর 1 ডিগ্রি অ্যালকোহল যেটা, এটা বিক্রিয়া করে না। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল যেটা, এটা বিক্রিয়া করেই না। 2 ডিগ্রি অ্যালকোহল যেটা, এটা 5 থেকে 10 মিনিট পরে বিক্রিয়া করে। আর 3 ডিগ্রি অ্যালকোহল যেটা, এটা সাথে সাথে বিক্রিয়া করে। লুকাস বিকারক কি? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, গাঢ় HCl। এই গ্রিগনার্ড বিকারক থেকে আমরা সবাই অ্যালকোহল তৈরি করতে পারি, অ্যালকোহল শনাক্ত করতে পারি। আর অ্যালকোহলের ব্যবহারটা জানতে হবে। অ্যালকোহলের মধ্যে গ্লিসারিন, মূলত গ্লিসারিন আর সরবিটল, এগুলো আমরা চোখের ড্রপ আছে না, এই চোখের ড্রপে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করি। ময়শ্চারাইজার হিসেবে এই অ্যালকোহলের ভালো পরিমাণ ব্যবহার আছে। ঠিক আছে, পারবা না সবাই বলতে? অনেক কঠিন জিনিস। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি পৃথক করব কি দিয়ে? লুকাস বিকারক দিয়ে। অ্যালকোহল আর ইথার পৃথক করব কি দিয়ে? PCl5 দিয়ে। PCl5 দিয়ে অ্যালকোহল আর ইথার পৃথক করব। ঠিক আছে, আমি একটু বুঝলাম, তোমাদের সবাইকে ধরবো, সবাই একটু বলবা। বলো স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা কার? স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা কার? স্যালিসাইলিক অ্যাসিড পরীক্ষা কার? সবাই আমাকে বলো যে আয়োডোফর্ম পরীক্ষা এটা কার। তারপর বলবা যে কোন অ্যালকোহল সাথে সাথে বিক্রিয়া করে, 1 ডিগ্রি নাকি 3 ডিগ্রি লুকাস বিকারকের সাথে। আরেকটা কোশ্চেন করবা, উত্তর দিবা অ্যালকোহল আর ইথার পৃথক করব কোন পরীক্ষা দিয়ে? অ্যালকোহল আর ইথার পৃথক করব কোন পরীক্ষা দিয়ে? ঠিক আছে, ওকে, সবার কমেন্ট দেখতে পাচ্ছি, যারা আছো তোমাদের ধন্যবাদ। ওকে, এরপর চলো, প্রান্ত লাইভ অন আছে, আমার একটু দাও তো। কই লাইভ অন নেই তো, এই যে। আচ্ছা, পাচ্ছি না আমি, আর কি ফেসবুকটা পাচ্ছি না।
ঠিক আছে, অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। ইথানল ইথানল ইথানল, ওকে। সবাই আমাকে বলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পৃথক করবা কি দিয়ে? লুকাস বিকারক দিয়ে। লুকাস বিকারকের সংকেতটা সবাই একটু লিখে দাও। ওকে, অ্যালকোহলের পর আমরা আজকের মোটামুটি শেষ টপিক পড়বো, সেটা হচ্ছে অ্যালকেন। খেয়াল করে সবাই আমার দিকে। অ্যালকেন তৈরির জন্য আমার যেটা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে নামকরা বিক্রিয়াটা তোমরা আগে একটু পড়বা। একটা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, যার আরেক নাম হচ্ছে ডুমা বিক্রিয়া। তাহলে অ্যালকেন তৈরির জন্য একটা বিক্রিয়া আছে, নাম হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া বা ডুমা বিক্রিয়া। বলো নাম দুটা কি কি বললাম? ডি কার্বক্সিলেশন বা ডুমা বিক্রিয়া। খেয়াল করো, এই ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ ইউজ করা হয়। তো এই কার্বন ডাইঅক্সাইডটা যদি বের করে দেওয়া যায় কার্বন ডাইঅক্সাইড হিসাবে, তাহলে আলটিমেটলি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হয়। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি বের করে দিচ্ছি? কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি। তাহলে কার্বন সংখ্যা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস পাবে। তাহলে কার্বন সংখ্যা হ্রাস পায় কোন বিক্রিয়ায়? উত্তর ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়। আর কার্বন সংখ্যা বৃদ্ধি পায় কোন বিক্রিয়ায়? তোমাদের আগেই পড়ায় আসছে এটা, কে কে পারবে দেখি। কার্বন সংখ্যা বৃদ্ধি পায় উডস বিক্রিয়ায়। পড়াইছিলাম না যে উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি করা যায়। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায়। এখানে প্রভাবক হিসাবে ইউজ করা হয় সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। যদিও সোডা লাইমকে একসাথে প্রভাবক হিসাবে বলার সুযোগ নেই। সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসাবে কাজ করে। ঠিক আছে, তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রভাবকের নাম কি? সোডা লাইম। আমি রিপিট করছি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রভাবকের নাম কি? সোডা লাইম। ঠিক আছে, মনে থাকবে? ওকে, তাহলে একটু মনে রাখবো, অ্যালকেন তৈরির একটা বিক্রিয়ার নাম কি বিক্রিয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা ডুমা বিক্রিয়া। উচ্চতর অ্যালকেন তৈরির আরেকটা বিক্রিয়া আছে, কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। আগেই পড়াইছি, একটু আগে তোমাদের পড়ায় আসছি অ্যালকেন তৈরির একটা নাম করা বিক্রিয়া, নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। মনে পড়ে? ক্লিমেনসন বিজারণ। ঠিক আছে, ক্লিমেনসন বিজারণের প্রভাবক কি ছিল বলতো? জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl। ভুল করো না রে ভাইয়া, এগুলা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যালকেনে কোন ধরনের সংকরণ দেখা যায়? sp3। আর অ্যালকেনের একটা ডাক নাম আছে কি? প্যারাফিনস। এগুলো একটু মনে রাখো, সহজ কথা, সবাই পারে এগুলো। ঠিক আছে, তাহলে অ্যালকেন নিয়ে যে কথাগুলো বললাম একটু সবাই দেখে নাও। অ্যালকেনের ডিকার্বক্সিলেশন বা ডুমা বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বা ডুমা বিক্রিয়া। ওকে, তাহলে আমাকে সবাই বলো, কার্বন সংখ্যা হ্রাস করার জন্য কোন বিক্রিয়া? কার্বন সংখ্যা হ্রাস করার জন্য কোন বিক্রিয়া? ওকে, এরপর চলো দেখো, আমরা অসম্পৃক্ততার পরীক্ষাটা একটু বলে আসি। জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা। খেয়াল করো, জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষার মধ্যে তুমি একটু মনে রাখবা যে বেয়ার দ্রবণ পরীক্ষা আর হচ্ছে ব্রোমিন পরীক্ষা, তাই না? এটা জৈব যৌগে যদি ডাবল বা ট্রিপল বন্ড থাকে সেটা শনাক্ত করার জন্য এই পরীক্ষাটা নরমালি করা হয়। যদি এই পরীক্ষাটা না দেয় তাহলে বুঝতে হবে ডাবল বা ট্রিপল বন্ড নাই, মানে সিঙ্গেল বন্ড আছে। তো দেখো, বেয়ার পরীক্ষায় কি 1% পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাই না? 1% পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর কালার হচ্ছে গোলাপি, পিঙ্ক কালার। এই কার কার পিঙ্ক কালার ফেভারিট? হ্যালো বলো। ঠিক আছে, তাহলে অসম্পৃক্ততা পরীক্ষার মধ্যে 1 নম্বরে বললাম বেয়ার পরীক্ষা। কি পরীক্ষা বলছি বলো? বেয়ার পরীক্ষা। 1% পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর কালার হচ্ছে গোলাপি। ঠিক আছে, আর ব্রোমিন দ্রবণ পরীক্ষার মধ্যে মনে রাখবা 5% ব্রোমিন, 5% ব্রোমিন আর 95% হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। 5% ব্রোমিন, 95% কার্বন টেট্রাক্লোরাইড। এটার কালার হচ্ছে লাল। তাহলে আমাকে বলো, বেয়ার পরীক্ষার কালার কি? গোলাপি। ব্রোমিন দ্রবণের কালার কি? লাল। বেয়ার পরীক্ষায় 1% পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর কালার হচ্ছে গোলাপি। আর ব্রোমিন দ্রবণ পরীক্ষায় 5% ব্রোমিন আর 95% কার্বন টেট্রাক্লোরাইড। এটাই হচ্ছে জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা। আশা করতেছি এটা পারবা। তাহলে সবাই আমাকে বলো যে ব্রোমিন দ্রবণ পরীক্ষায় কালার কি?
ব্রোমিন দ্রবণ পরীক্ষার কালার কি? ব্রোমিন দ্রবণের কালারটা বলো সবাই আগে। ওকে, সবাই আমাকে আরেকটা কোশ্চেনের উত্তর দাও। কার্বন সংখ্যা হ্রাস করার বিক্রিয়া কোনটা? কার্বন সংখ্যা হ্রাস করার বিক্রিয়া কোনটা? যদি বলি তোমাকে যে কার্বন সংখ্যা হ্রাস করতেছে তো ভাইয়া ডুমা বিক্রিয়া বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাহলে বলো কার্বন সংখ্যা বৃদ্ধি করার বিক্রিয়া কোনটা? কার্বন সংখ্যা বাড়ানোর বিক্রিয়া কোনটা এটা বলবা, ঠিক আছে? এরপর চলো আমরা কয়েকটা ব্যবহার পড়া দরকার, একটু কয়েকটা ব্যবহার পড়ে আসি। আমি মুখস্থ করার জায়গাগুলা একদিনে সব মুখস্থ করাতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে, তাই ডেইলি একটু একটু করে পড়াই যাচ্ছি, বুঝছো? অ্যামিনের ব্যবহারের মধ্যে দুই একটা একটু বলে আসি, শোনো। একটা অ্যামিন আছে যেটা বেদনা নাশক, মানে ব্যথা কমায়, খুব হাই লেভেলের পেইন কিলার, অনেক ব্যথা কমায় ফেলে, বুঝছো? খুব দ্রুত দাও। এই বেদনানাশক হিসেবে পাওয়া যায় মরফিন। বেদনানাশক কি বললাম? মরফিন। এটা একটা অ্যামিন, তাহলে অ্যামিনের মধ্যে একটা আছে বেদনানাশক মরফিন, আরেকটা হচ্ছে জীবাণুনাশক। জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়, তোমরা জানো, টেট্রাসাইক্লিন, ঠিক আছে? এটা একটু মনে রাখো যে বেদনানাশক হচ্ছে মরফিন, জীবাণুনাশক হচ্ছে টেট্রাসাইক্লিন। আমি রিপিট করছি, বেদনানাশক মরফিন, জীবাণুনাশক টেট্রাসাইক্লিন। সবাই কমেন্ট করবা ব্রোমিন দ্রবণ পরীক্ষায় কত পার্সেন্ট ব্রোমিন ব্যবহার করা হয়? ব্রোমিন দ্রবণ পরীক্ষায় ব্রোমিন কত পার্সেন্ট? কারণ তো বাচ্চা মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে বেদনানাশক, এই মনে রাখবা। আমার একদিন একজন বলতেছে, ওগো তুমি আমাকে ছেড়ে চলে যাবা, আমার তো অনেক বেদনা হবে। আমি বললাম, এই আমার খাসিয়া বউ, বুঝছো? আমি তো বললাম, এই তুই বেদনায় মর, তুই বেদনায় মর। তাই বেদনানাশক মরফিন। আর জীবাণুরে বলবো টাটা বাই বাই, টাটা জীবাণু টাটা। বেদনানাশক মরফিন, সমাজ কিয়া? ঠিক আছে, খেয়াল করো। এরপর মনে রাখবা আমাদের বডির ভিতরে, অর্থাৎ আমাদের বডির ভিতরের জায়গায় অ্যান্টিসেপটিক হিসাবে ইউজ করা হয় স্যালোল। তাহলে অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করা হয় কোনটা? স্যালোল। নর্মালি গলার সমস্যায়, গলার ইনফেকশন বা গলার অসুখে, সোজা কথা মনে রাখবা যে হ্যাঁ, গলার অসুখে ইউজ করা হয় স্যালোল। এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক, ঠিক আছে? তাহলে বলো অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসাবে কোনটা ইউজ করা হয়? স্যালোল, ঠিক আছে? এপাশে বললাম বেদনানাশক কোনটা? মরফিন। জীবাণুনাশক কোনটা? টেট্রাসাইক্লিন, ঠিক আছে? এরপর তুমি মনে রাখবা আমরা যে গ্রিল খাই না, গ্রিল, ওই গ্রিলে মাংসের যে পোড়া লেয়ারটা থাকে, গ্রিলে মাংসের যে পোড়া লেয়ারটা থাকে তার নাম হচ্ছে 3,4 বেনজোপাইরিন। গ্রিলে মাংসের যে পোড়া লেয়ারটা থাকে তার নাম হচ্ছে 3,4 বেনজোপাইরিন। এই 3,4 বেনজোপাইরিন, 3,4 বেনজোপাইরিন এটা হচ্ছে কার্সিনোজেন বা ক্যান্সার উৎপাদী পদার্থ। তাহলে কার্সিনোজেন বা ক্যান্সার উৎপাদী পদার্থ হচ্ছে 3,4 বেনজোপাইরিন, 3,4 বেনজোপাইরিন, ঠিক আছে? তাহলে ক্যান্সার উৎপাদী পদার্থ কোনটা? 3,4 বেনজোপাইরিন। এই তোমাদের কি কারো বিয়ে হয়েছে? তুমি জানো আমি আমার বিয়ে নিয়ে একটা প্ল্যান করে রাখছি। আমার বিয়ের সময় আমি আমার প্রথম দিন অর্থাৎ বাসর ঘরে আমি পিক্রিক অ্যাসিড নিয়ে যাব। কি নিয়ে যাব? পিক্রিক অ্যাসিড। কারণ আমি আমার বউয়ের রূপের আগুনে জ্বলে যাব। আমি আমার বউয়ের রূপের আগুনে জ্বলা থেকে বাঁচতে পিক্রিক অ্যাসিড নিয়ে যাব, যেটা বার্নল ক্রিম হিসাবে ব্যবহার করা হয়। তাহলে বার্নল ক্রিম হিসাবে ব্যবহার করা হয় পিক্রিক অ্যাসিড, যেটা মূলত 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, ঠিক আছে? তা মনে রাখবা যে বার্নল ক্রিম হিসাবে ইউজ করা হয় পিক্রিক অ্যাসিড, এটা হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, ঠিক আছে? কে কে বার্নল ক্রিম নিয়ে যেতে চাও? ঠিক আছে, সবাই একটু মাথার মধ্যে রাখো। ওকে,
তাহলে সবাই আমার একটা কোশ্চেন উত্তর দিয়ে দাও, গলার অসুখে কোনটা ইউজ করা হয়? গলার অসুখে কোনটা ইউজ করা হয়? ঠিক আছে, ফাইন। শিট, একদম বলছে ভাই আপনি ম্যারিড। হ্যাঁ আমার তো, আমি তো বিয়ে হয়ে গেছে, আমার 14টা বিয়ে হয়েছে। বলছে ভাই আপনার বিয়ে, এইসব এই যে তোমরা এসব অপপ্রচার করলে কদিন পর সত্যি সত্যি আমার আর কোনোদিন বিয়ে হবে না। এই বলো বেদনানাশক কোনটা? বেদনানাশক। ঠিক আছে, এবার দেখো, ধরো পচা মাছ, পচা মাছে পাওয়া যায় মিথাইল অ্যামিন। বলো পচা মাছে কি পাওয়া যায়? মিথাইল অ্যামিন। মুখস্থ রাখবা, ডিরেক্ট ডিরেক্ট পরীক্ষা আসবে, আগেও আসছে। পচা মাছে মিথাইল অ্যামিন পাওয়া যায় মরিচারোধী। মরিচারোধী হচ্ছে ইথাইল অ্যামিন। পচা মাছে মিথাইল অ্যামিন, মরিচারোধী ইথাইল অ্যামিন। পচা মাছে মিথাইল অ্যামিন, মরিচারোধী ইথাইল অ্যামিন। আর সালফার ড্রাগ তৈরিতে লাগে, সালফার ড্রাগ তৈরিতে লাগে ফিনাইল অ্যামিন। মুখস্থ করে ফেলো, পচা মাছে কি পাওয়া যায়? মিথাইল অ্যামিন। মরিচারোধী কি পাওয়া যায়? ইথাইল অ্যামিন। আর সালফার ড্রাগ তৈরিতে কোনটা? ফিনাইল অ্যামিন। ঠিক আছে, এটুকু একটু ঠান্ডা মাথায় মুখস্থ করে ফেলো। সবাই আমাকে বলো ইথাইল অ্যামিন কই পাওয়া যায়? ইথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন কই পাওয়া যায়? ঠিক আছে, বলো তো জীবাণুনাশক কোনটা ছিল? জীবাণুনাশক। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। এখন আমি একটা কোশ্চেন দিব, সবাই পরীক্ষা দিয়ে ফেলবা গত দিনের ক্লাসের উপর। আগামীকাল আবার একটা ক্লাস টেস্ট হবে, তারপর আবার লাইভ ক্লাস হবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্তই, থ্যাংক ইউ।